2024-এর 30শে ডিসেম্বর কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল ও পার্শ্ববর্তী থিরুভাল্লুভার স্ট্যাচুকে কানেক্ট করে ইন্ডিয়ার প্রথম গ্লাস ব্রিজ ওভার দ্য সি উদ্বোধন হয়ে গেল। স্বামীজির কৃপায় 2024-এর 26শে ডিসেম্বর দ্বিতীয়বার কন্যাকুমারী পৌঁছাই। দ্বিতীয়বার বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শনের সৌভাগ্য হলো, কিন্তু এবারের দর্শনের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। 300 টাকার ভিআইপি টিকিটের ফাঁদে পড়ে অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। এই শীতের সময় পিক সিজন টাইমে কন্যাকুমারী ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যাতে করে আপনারা যদি এই সময় যান তাতে আমার মতো অসুবিধায় না পড়েন। কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ডিসেম্বর জানুয়ারির ভিড় এড়াতে গেলে নভেম্বর মাসে কন্যাকুমারী যাওয়াই সবথেকে ভালো। অক্টোবর থেকে মার্চের সিজন টাইম হলেও এটা যেহেতু গরমের দেশ, ঠান্ডা সেভাবে পড়ে না। শীতকালে নভেম্বর ডিসেম্বরেও দিনের বেলায় প্রচণ্ড সূর্যের তেজ থাকে, তো মার্চের দিকে এলে আরও সূর্যের তেজ হবে। বন্ধুরা, এটা দেখছেন 2018-র নভেম্বর মাসে তোলা ছবি, যখন নভেম্বরের প্রথম উইকে প্রথমবারের জন্য কন্যাকুমারী গিয়েছিলাম। আর এখন 2024-এর দৃশ্য, ভারতবর্ষের শেষ শিলাখণ্ড, লাস্ট বিট অফ ইন্ডিয়ান রক, যার ওপর নির্মিত হয়েছে সুদৃশ্য বিবেকানন্দ রক মেমোরিয়াল। আর এর পাশেই অপেক্ষাকৃত ছোট শিলাখণ্ডে অবস্থান করছে তামিল কবি থিরুভাল্লুভারের স্ট্যাচু। এই দুই শিলাখণ্ডকে কানেক্ট করে যে কানেক্টিং গ্লাস ব্রিজ তৈরি হচ্ছে তা প্রথম দর্শনে কিন্তু মোটেই আমার ভালো লাগেনি। ট্যুরিস্ট অ্যাট্রাকশন বাড়াবার জন্য, পর্যটকদের সুবিধার জন্য সবই মানলাম, কিন্তু ন্যাচারাল ভিউ পয়েন্টটা এর জন্য হ্যাম্পার হয়ে যাচ্ছে। এটা আমার নিজস্ব মতামত। আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। 2000 সালে তামিল কবি থিরুভাল্লুভারের মূর্তি উন্মোচিত করে তৎকালীন তামিলনাড়ু সরকার। 2025-এ এর 25 বছর পূর্তি উপলক্ষে এই কানেক্টিং গ্লাস ব্রিজ নাকি তৈরি করা হলো। 77 মিটার লম্বা এবং 10 মিটার চওড়া এই গ্লাস ব্রিজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 37 কোটি টাকা। গ্লাস ব্রিজ ও এত আলোর রোশনাইতে সঙ্গম মণ্ডপম থেকে রক মেমোরিয়াল আর ভালো করে দেখা গেল না, কিন্তু 2018-তে এই স্থান থেকে স্বামীজির রক মেমোরিয়ালও অন্ধকারে ভালো দেখা যেত। পরের দিন 27শে ডিসেম্বরের সকালে চলে এসেছি বহু আকাঙ্ক্ষিত সেই সানরাইজ দেখতে। আগেরবার কন্যাকুমারীতে মেঘ থাকার জন্য সানরাইজ দেখতে পারিনি, কিন্তু এবারে ভাগ্যদেবী সুপ্রসন্ন হওয়ায় পূব দিকে বঙ্গোপসাগরের দিক থেকে সূর্যিমামা ওঠার সেই মনোরম দৃশ্যখানি স্মৃতির মণিকঠায় চিরতরে ভরে নিলাম ও ক্যামেরা বন্দি করলাম। ওই যে বঙ্গোপসাগরের দিকে মেঘের বুক চিরে সূর্যিমামাকে উঠতে দেখা যাচ্ছে। সানরাইজের দৃশ্য উপভোগ করতে করতে ভগবতী আম্মান টেম্পল সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই। এই সঙ্গম মণ্ডপের পিছনেই আছে ভগবতী আম্মান টেম্পল, মা কন্যাকুমারীর মন্দির। এই মন্দিরটি ভোর 4:30 থেকে 12:30 অবধি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8:30 অবধি খোলা থাকে। আমরা সকালে একবারে স্নান টান করে হোটেল থেকে রেডি হয়ে সানরাইজ দেখতে বেরিয়েছিলাম। ইচ্ছা ছিল সানরাইজ দেখে একেবারে ভগবতী আম্মান টেম্পল দর্শন করে তারপর রক মেমোরিয়ালের দিকে যাব, কিন্তু সানরাইজের পর 7টার দিকে যখন ভগবতী আম্মান টেম্পলে লাইন দিতে যাই, দেখছি লাইনের প্রচুর লম্বা লাইন। সেই লাইন দাঁড়াতে গেলে আবার ওদিকে রক মেমোরিয়াল যেতে দেরি হয়ে যাবে, বেলা হয়ে যাবে আর রোদ উঠে যাবে। তাই আমরা সকালে দর্শন না করে একেবারে রক মেমোরিয়াল দর্শন করে এসে সন্ধেবেলায় ভগবতী আম্মানের মন্দির দর্শন করতে গেছিলাম। তখন অনেক ভিড় কম ছিল, এবং সকালে যদি দর্শন করতে যান তাহলে ভোরবেলা 4:30-এর সময় মন্দির খোলে তখন যদি দর্শন করে নিতে পারেন সানরাইজের আগে আগে, তাহলে তখন ভিড় কম থাকে।
কারণ তখন সমস্ত ভিড়টাই সানরাইজ দেখার জন্য সঙ্গম মণ্ডপমের দিকে চলে আসে। আমরা যখন 2018-তে নভেম্বরে এসেছিলাম তখন এত ঝামেলা হয়নি। ধীরে সুস্থে ভগবতী আম্মান টেম্পল সকাল 8:30 নাগাদ দর্শন করে তারপর রক মেমোরিয়াল দর্শন করতে গেছিলাম। কোথাও এত লাইন পড়েনি, ডিসেম্বরে যেমন লাইন পেলাম। প্রভাতী সূর্যের অরুণিমায় স্নাত হতে হতে সূর্যদেবকে প্রণাম জানিয়ে এবার ভগবতী আম্মান টেম্পলের দিকে ফিরে চললাম। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারম সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এই যে দেখছেন ভগবতী আম্মান টেম্পলে যাওয়ার প্রবেশদ্বার। সোজা গেলে ভগবতী আম্মান টেম্পলের মূল প্রবেশদ্বার পাওয়া যাবে, বাঁদিকে গেলে পাওয়া যাবে সি বিচ, এবং ডান দিক দিয়ে উঠলে আপনি গান্ধী মণ্ডপের দিক দিয়ে বেরোবেন। ভগবতী আম্মানের মন্দিরে দর্শনের লম্বা লাইন দেখে আমরা যখন বেরিয়ে এলাম তখন অলরেডি দেখি প্রায় ভগবতী আম্মার কাছ অবধি রক মেমোরিয়াল যাওয়ার জন্য টিকিটের লম্বা লাইন পড়ে গেছে। রক মেমোরিয়ালের ফেরি সার্ভিস সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি চলে। আমরাও অগত্যা ফেরি টিকিট কাটবার লাইনে দাঁড়িয়ে গেলাম। ফেরিঘাটে ঢোকার ডান দিকের লাইনটি হলো ভিআইপি লাইন, যা ভগবতী আম্মার মন্দিরের কাছ অবধি চলে গিয়েছিল। এই লাইনের পার হেড টিকিটের দাম 300 টাকা, আর এমনি ফ্রি লাইনের পার হেড টিকিটের দাম 75 টাকা। 2018-তে ফ্রি লাইনের টিকিটের দাম ছিল পার হেড 50 টাকা। যেহেতু মাকে নিয়ে গিয়েছিলাম সিনিয়র সিটিজেন, তাই স্পেশাল লাইনেই দাঁড়ালাম। আর ফ্রি লাইনে দাঁড়াতে গেলে আরও ওপরের দিকে যেতে হতো এবং ফ্রি লাইনেও লম্বা লাইন ততক্ষণে পড়ে গিয়েছিল। যাই হোক, 300 টাকা ভিআইপি টিকিট স্পেশাল দিনে কেটে কোনো লাভ হয়নি, কারণ আমাদের প্রায় 1 ঘন্টার মতো লাইন দাঁড়াতে হয়েছিল টিকিট পাওয়ার জন্য। তারপর টিকিট কেটে লাইন চলল ফেরি সার্ভিসে ফেরি ধরার জন্য। কিন্তু আলটিমেটলি যখন লঞ্চের জন্য ওয়েট করছি ফেরিঘাটে, তখন ফ্রি লাইন আর ভিআইপি লাইন সব এক করে দিল। লেডিসদের জন্য একটা লাইন ও জেন্টসদের জন্য একটা লাইন। ফ্রি ও ভিআইপির জন্য একই বোট, কোনো তফাৎ নেই। সুতরাং এই 300 টাকাটা পুরো ভাঁওতাবাজি ছাড়া কিছু নয়। অনেকেই কমপ্লেন করছিলেন, জানতে চাইছিলেন কাকে কমপ্লেন জানানো যায়। তা ফেরিঘাটের গ্রাউন্ড স্টাফরা এর কোনো সদুত্তর দিতে পারেননি। যাই হোক, কষ্ট করলে তবে কেষ্ট পাওয়া যায়। আবার বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শন করার জন্য এইটুকু তপস্যা হয়তো ভগবান আমার জন্য রেখে দিয়েছিলেন। আবার যে দর্শনের সুযোগ পাবো এই কথা ভেবে মন আনন্দে ভরে উঠল। অবশেষে পৌঁছে গেছি ভারতবর্ষের সেই শেষ শিলাখণ্ডে, যেখানে দেবী কন্যাকুমারী তপস্যা করেছিলেন। আর স্বামীজি এই বড়দিনের সময় 1892 খ্রিস্টাব্দে 24 থেকে 26শে ডিসেম্বর 3 রাত্রি এখানে ধ্যানে মগ্ন ছিলেন। সমগ্র রক মেমোরিয়ালটি 3টি প্রধান ভাগে বিভক্ত: বিবেকানন্দ মণ্ডপম, শ্রীপাদ মণ্ডপম এবং ধ্যান মণ্ডপম। এই অনন্য ও চমৎকার স্মারকশিলার চিফ আর্কিটেক্ট ছিলেন এস.কে. আচারী। বেলুর মঠের শ্রী রামকৃষ্ণ মন্দির, অজন্তা ইলোরা স্থাপত্যকলা এবং চোলা ও পল্লবীয় স্থাপত্য রীতির সংমিশ্রণে মেমোরিয়ালটির আর্কিটেকচার ডিজাইন করেন। বিবেকানন্দ মণ্ডপমের ভিতরে প্রবেশ করে দেখলাম পরিব্রাজক বেশে স্বামীজি আমাদের সামনে দণ্ডায়মান। স্বামীজি অপলক দৃষ্টিতে যেন আমাদের দিকে তাকিয়ে আছেন আর বলছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো অবধি থেমো না। 1963 সালে স্বামীজির জন্মশতবার্ষিকীর সময়ে কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি গঠন করা হয় এবং এই কমিটি বিবেকানন্দ রকে একটি মেমোরিয়াল গঠনের প্রস্তাব দেয়। ঈশ্বরেচ্ছায় শ্রী একনাথ রানাডেকে এই মেমোরিয়ালের বাস্তব রূপায়ণের গুরুদায়িত্ব অর্পণ করা হয়। তার ঐকান্তিক প্রচেষ্টায় স্বামীজির স্মৃতিস্মারক নির্মাণে সাধারণ ভারতবাসী নিজেদের যথাসাধ্য অবদান রেখেছিল। তিনি 1 রুপি কন্ট্রিবিউশন কুপন চালু করেন রক মেমোরিয়ালের ফান্ড কালেকশনের জন্য। এইভাবে স্বামীজির কাজের জন্য প্রায় 30 লক্ষ সাধারণ ভারতবাসী
ন্যূনতম 1 টাকা দিয়ে নিজেদের যোগদান রেখেছিলেন। স্বামীজির এই শিলা স্মারককে প্রকৃতপক্ষেই ন্যাশনাল মনুমেন্ট বলা যেতে পারে। বিবেকানন্দ মণ্ডপম দর্শনের পর আমরা এলাম ধ্যান মণ্ডপমে। এখানে প্রস্তর বেদিতে পবিত্র ওম চিহ্ন অঙ্কিত করা আছে। এখানে কিছুক্ষণ মেডিটেশন করে আমরা এলাম শ্রীপাদ মণ্ডপ দর্শন করতে। দেবী কন্যাকুমারীর কঠোর তপস্যার প্রতীক হিসাবে এই শিলাখণ্ডে মায়ের একটি পদচিহ্ন বর্তমান। এই পদচিহ্নটি এখানে নিত্য পূজিত হয়। আবার ফিরে আসি স্বামীজির কথায়। এরকম সূর্যের প্রখর তেজ ও প্রবল হাওয়ার বেগ উপেক্ষা করে স্বামীজি এখানে 1892 সালের 24 থেকে 26 ডিসেম্বর অবধি অর্থাৎ 3 দিন ও 3 রাত ধ্যানমগ্ন ছিলেন। তার ধ্যানের বিষয় ছিল মাতৃভূমির কি করে পুনরুত্থান হবে, এবং স্বামীজি এই ধ্যানের মাধ্যমেই দিশা পেয়েছিলেন তার লাইফের মিশন সম্বন্ধে। তিনি আমেরিকা যাওয়ার জন্য স্থির করেছিলেন, উদ্দেশ্য মাতৃভূমির নবজাগরণ। 1970 সালে মেমোরিয়ালটির শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন ভারতের প্রায় সমস্ত প্রমুখ ব্যক্তিরাই উপস্থিত ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ও রাষ্ট্রপতি শ্রী ভিপি গিরি এবং রামকৃষ্ণ মঠ মিশনের তৎকালীন সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ এদের মধ্যে উল্লেখযোগ্য। এই সুদৃশ্য বিবেকানন্দ রক মেমোরিয়াল মেনটেন করে বিবেকানন্দ কেন্দ্রের কর্মচারীরা। বিবেকানন্দ কেন্দ্র নন মোনাস্টিক সার্ভিস মিশন এই লক্ষ্যে স্থাপন করেছিলেন শ্রী একনাথ রানাডে। বিবেকানন্দ মণ্ডপমের নিচে বিবেকানন্দ কেন্দ্র পরিচালিত 2টি বড় বড় বুক স্টল আছে। এখানে কেন্দ্র থেকে প্রকাশিত নানা বই ও সভেনির ও তার সাথে অন্যান্য জিনিসও বিক্রি করা হয়। এইবারে আমরা 3টে সাগর দর্শন করব। 3 সাগরের সঙ্গম স্থল দর্শন করব। বাঁদিকে রয়েছে বে অফ বেঙ্গল, যার ওপর দিয়ে আমরা ফেরি করে এলাম। দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ওশেন সোজা, এবং ডান দিকে আরব সাগর। নিচে দেখছেন অলরেডি লাইন পড়ে গেছে ফেরার লঞ্চ সার্ভিস ধরার জন্য। দর্শনার্থীরা সবাই এবার লাইন দিয়েছে। আমরাও ধীরে ধীরে এগিয়ে চললাম লাইন দেওয়ার দিকে। ফেরার লাইনও একটাই লাইন, আলাদা করে কোনো স্পেশাল টিকিটের লাইন নেই। ফ্রি ও স্পেশাল টিকিটের সবাই একই সাথে যাচ্ছে এবং একই বোটে উঠছে। আমাদের সময় গ্লাস ব্রিজে কাজ চলার দরুন থিরুভাল্লুভার স্ট্যাচু সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল। এবার ফিরে চলেছি আবার কিনারার দিকে। মূল ভূখণ্ড থেকে এই শিলাখণ্ডের দূরত্ব মোটে 500 মিটার, কিন্তু তাতেই যা ঢেউ, স্টিমার ভালোই দুলছিল। পেটের ভেতরটা একবার মোচড় দিল। ভাবছিলাম স্বামীজি কি করে এই ঢেউ পেরিয়ে সাঁতার দিয়ে ওই শিলাখণ্ডে গিয়েছিলেন। স্বামীজি বলেই তা সম্ভব হয়েছিল। তথ্য সমৃদ্ধ আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন, और तार साथे साथे आमादेर चैनलटिके सबस्क्राइब करे पाशे थाकबेन और उत्साह बाड़ाबेन। धन्यवाद बंधुरा, नमस्कार, सबाई भालो थाकबेन। जय ठाकुर, जय मा, जय स्वामीजी।